সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসে দেখো অ্যাডোলেসেন্স নামে তোমাদের যে ইউনিটটা রয়েছে সেখানে একটি লেসন রয়েছে, দ্য স্টোরি অফ শিল্পী। এই লেসনটা আমি আজকে তোমাদেরকে লাইন টু লাইন বাংলা ট্রান্সলেট করে বুঝিয়ে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে ইংলিশ ফার্স্ট পার্টের প্যাসেজগুলো পড়তে হয়। কারণ এই প্যাসেজগুলো যদি তোমার আগে থেকে ভালোভাবে পড়া থাকে তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে আর প্যাসেজ পড়ে সময় নষ্ট করবে না। তার কারণ হচ্ছে তুমি আগে থেকেই জানো যে এই গল্পে কি বলা রয়েছে। তুমি কিন্তু অন্তত পক্ষে 10টা মিনিট সময় হলেও সেভ করতে পারবে তোমার পরীক্ষার হলে যে। তো এই প্যাসেজটা পড়ানোর পরে তোমার প্রথম কাজ হবে তোমার বইতে এই প্যাসেজের উপরে যে মডেল টেস্ট রয়েছে সেগুলো সলভ করে ফেলা। তাহলে পরীক্ষাতে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেলে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হচ্ছে সবার ফার্স্টের লাইনে, যে শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। দেখো, শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড মানে হচ্ছে শিল্পীর বয়স ছিল 15 বছর। হোয়েন, যখন। শি ম্যারিড রশিদ ইন 2008। দেখো, শি ম্যারিড মানে সে বিবাহ করেছিল কাকে? রশিদকে। কবে? 2008 সালে। অর্থাৎ শিল্পীর বয়স তখন অনলি বা মাত্র 15 বছর, কারণ এখানে রয়েছে অনলি, মাত্র 15 বছর, যখন 2008 সালে রশিদের সাথে কি হয়? তার বিবাহ হয়। তারপর দেখো বলছে ম্যারিং অফ ডটার্স, অর্থাৎ বিবাহ করা। কাদেরকে? ডটার বা মেয়েদেরকে, বা বিবাহ দেওয়া। অ্যাট অ্যান আর্লি এজ। দেখো, আর্লি এজ মানে হচ্ছে তাড়াতাড়ি। ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। অর্থাৎ এইটা কি? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে প্রচলিত, আর প্র্যাকটিস মানে হচ্ছে রীতি বা প্রথা। ফর বা জন্য। কাদের জন্য? ম্যানি ফ্যামিলিজ মানে অনেক পরিবারের জন্য। লিভিং ইন যারা বাস করছে রুরাল বাংলাদেশ। তার মানে হচ্ছে দেখো, রুরাল বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোর কথা এখানে বলা হচ্ছে, কারণ রুরাল মানে কিন্তু গ্রাম্য। তাহলে বাংলাদেশের গ্রামীণ এলাকায় বসবাসরত অনেক পরিবারের জন্য অল্প বয়সে কন্যাদের বিয়ে দেওয়াটা কি একটা প্রচলিত রীতি। তারপর দেখো বলছে যে আফটার হার ওয়েডিং। ওয়েডিং মানে কিন্তু বিয়ে, তার মানে তার বিয়ের পরে। শিল্পী জয়েন্ড এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। দেখো, শিল্পী জয়েন করছে কোথায়? একটা লোকাল এম্পাওয়ারমেন্ট বা স্থানীয় ক্ষমতায়ন দলে। এখন কথা হচ্ছে সেই দলটা আবার কি? দ্যাট প্রোভাইডস। সেই দলটা আবার কি প্রোভাইড করতো বা প্রদান করতো? অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ কিশোরী মেয়েরা যারা রয়েছে, উইথ দ্য টুলস, অর্থাৎ তাদেরকে বেশ কিছু সরঞ্জামাদি দিত। কারণ টুলস মানে কিন্তু সরঞ্জামাদি, নিডেড, প্রয়োজনীয়। টু গ্র্যাজুয়ালি চেঞ্জ। দেখো, গ্র্যাজুয়ালি মানে কিন্তু ধীরে ধীরে, চেঞ্জ বা পরিবর্তন। কি পরিবর্তন? কালচারাল প্র্যাকটিসেস মানে সাংস্কৃতিক যে প্রথাগুলো রয়েছে, পার্টিকুলারলি মানে কিন্তু বিশেষত। আমি যখন এই প্যাসেজগুলো তোমাদেরকে পড়াই তখন কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এখানে থাকে। এই ভোকাবুলারিগুলো কিন্তু তোমার জন্য মুখস্থ করে ফেলাটা একদম ফরজের মতো, ঠিক আছে? তো এগুলো অবশ্যই বই থেকে মুখস্থ করে ফেলবে, ইনক্লুডিং সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা তোমাকে পরবর্তীতেও অনেক কাজে দেবে। তারপর দেখো কি বলছে, দোজ পার্টেইনিং। দেখো, পার্টেইনিং আর রিগার্ডিং হচ্ছে মোটামুটি একই ধরনের মিনিং দিয়ে থাকে। টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি। দেখো, পার্টেনিং মানে এখানে বোঝাচ্ছে ব্যাপারে। কিসের ব্যাপারে? আর্লি ম্যারেজ মানে এই যে খুব দ্রুত বিবাহ হয়ে যাচ্ছে বা বাল্য বিবাহ হচ্ছে, অ্যান্ড প্রেগন্যান্সি বা গর্ভধারণ, এটার কথা বলা হচ্ছে। তার মানে দেখো, আলটিমেটলি এই সেন্টেন্সের সকল অর্থগুলোকে যদি আমরা একত্রিত করে খুব সূক্ষ্মভাবে গুছিয়ে বুঝতে চাই, তখন অর্থটা কি দাঁড়াচ্ছে? এই যে বিয়ের পরে শিল্পী একটা স্থানীয় নারী ক্ষমতায়ন বিষয়ক দলে যোগ দেয়, যারা কিশোরী মেয়েদের ধীরে ধীরে সাংস্কৃতিক প্রথাসমূহ পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, বিশেষ করে বাল্যবিবাহ ও গর্ভধারণ সম্পর্কিত জিনিসপত্র সরবরাহ করে থাকে। এটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো বলেছে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস। তার মানে এই যে এম্পাওয়ারমেন্ট যে গ্রুপটা বা দলটা, তাদের যেই অ্যাক্টিভিটিস বা কার্যক্রম ইনক্লুড, অর্থাৎ সেই কার্যক্রমের মধ্যে রয়েছে কি? রয়েছে ডিসকাশন অন
হাউ টু মোস্ট ইফেক্টিভলি, দেখো ইফেক্টিভলি মানে কিন্তু কার্যকরভাবে, তার মানে ডিসকাশন মানে কিন্তু এখানে বোঝাচ্ছে আলোচনা। তো এই দলের কার্যক্রমগুলোর মধ্যে কি রয়েছে, আলোচনা রয়েছে, যে কিভাবে কার্যকরভাবে চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড, তার মানে বিহেভিয়ার মানে কিন্তু আচরণ, কিভাবে কার্যকরভাবে এই আচরণ পরিবর্তন করা যায়, রিলেটেড টু কিসের সাথে জড়িত, এই যে বলেছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ মানে কিন্তু প্রজনন স্বাস্থ্যর কথা এখানে বলা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যান্ড কিন্তু একই অর্থ প্রকাশ করে, ঠিক আছে। ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, ওয়ান অন ওয়ান কাউন্সেলিং মানে হচ্ছে দুইজন ব্যক্তি শুধুমাত্র যখন কোনো পরামর্শ করে সেটা। তো আলটিমেটলি তাহলে এটা কি মিনিং ইন্ডিকেট করলো আমাদেরকে, যে দলটির কার্যক্রমের মধ্যে রয়েছে কোন দলটা, ওই যে দলটাতে শিল্পী যোগ দিয়েছিল সেই দলটার কার্যক্রমগুলো কি ছিল, দেখো প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণ কিভাবে কার্যকরভাবে পরিবর্তন করা যায় সে সম্পর্কে আলোচনা করতো ওই গ্রুপটা, এবং দুইজন ব্যক্তির মধ্যে পরামর্শ বা কাউন্সেলিং হতো। এটা তোমরা খুব ভালোভাবে জানো যে আসলে কাউন্সেলিং দিয়ে কি বোঝানো হচ্ছে। আর তারপরে দেখো কি বলছে, যে ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার মানে কিন্তু সমকক্ষ ব্যক্তি, ঠিক আছে। তার মানে এটা দুইজন সমকক্ষ ব্যক্তির মধ্যে সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্ট সে নো টু আর্লি ম্যারেজ। সে নো মানে হচ্ছে না বলা, কোন জিনিসটিকে না বলতে হবে, আর্লি ম্যারেজ বা বাল্য বিবাহকে না বলতে হবে। তার মানে হচ্ছে দেখো ইট অলসো অফার মানে হচ্ছে এইটা আরও কি সেবা দিয়ে থাকে, এটা দুই সমবয়সী ব্যক্তির মধ্যে অনুষ্ঠিত পরামর্শমূলক যে সহায়তা, ঠিক আছে, এবং লাইফ স্কিল মানে জীবন সম্পর্কিত জ্ঞানের উপরে কি করে ট্রেনিং দেয় বা প্রশিক্ষণ কিন্তু দেয়, যেটা কি করে দেখো, যেটা কিশোর কিশোরী যারা রয়েছে যে অ্যাডোলেসেন্টদেরকে সাহায্য করে অল্প বয়সে বা বাল্য বিবাহতে না বলতে, মানে বাল্য বিবাহ কি করা যাবে না, করা যাবে না, এইটা বলাটাও কি, বা এই বিষয়ক সহায়তা বা জ্ঞানের উপরে ট্রেনিং দেওয়াটা এটা তাদের একটা কাজ, ঠিক আছে। এই সেন্টেন্সে দেখো বলেছে দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, অর্থাৎ এই ক্ষমতায়ন দলটি ইজ ওয়ান অফ মোর দ্যান 10,000 গ্রুপস, অর্থাৎ এইটা 10,000 গ্রুপেরও বেশি গ্রুপের মধ্যে ওয়ান বা একটা, ঠিক আছে। সাপোর্টেড বাই, অর্থাৎ এই গ্রুপটা কাদের দ্বারা সাপোর্টেড বা সমর্থিত, সাম লোকাল এনজিও, অর্থাৎ নন গভর্নমেন্ট বা বেসরকারি বেশ কিছু সংস্থার দ্বারা সাপোর্টেড, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, অর্থাৎ যারা আবার কাজ করছে কি সারা বাংলাদেশ ব্যাপী। তো দেখো আমরা এটার লাইন টু লাইন যখন ট্রান্সলেট করেছি তখন কি অর্থ তৈরি হয়েছে, এই ক্ষমতায়ন দল বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজ করা স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর সহায়তায় পরিচালিত 10,000-এরও বেশি দলের মধ্যে কি একটি দল। আমি প্রতিটি লাইনকে কেন বাংলা করে দিই জানো, তার কারণ হচ্ছে যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো যে এই সেন্টেন্সটার অর্থটা আসলে কি। আমি যদি জাস্ট বই থেকে তোমাদেরকে পড়িয়ে দিয়ে চলে যেতাম প্যাসেজটা এখানে নিয়ে এসে, তাহলে কিন্তু যখন একটা সেন্টেন্স বড় হতো তখন তুমি বুঝতে পারতে না যে এই সেন্টেন্সটার অর্থটা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে। তো তারপরে আমার চিন্তা হলো যে না, স্টুডেন্টদের জন্য অবশ্যই এই সাপোর্টটা থাকা জরুরি, লাইন টু লাইন যাতে আমার ট্রান্সলেশনটা থাকে, তাহলে একজন স্টুডেন্ট বুঝতে পারবে যে স্পেসিফিক্যালি এই লাইনটার অর্থটা আসলে কি। তো এখানে দেখো কি বলছে এরপরে, দিজ এনজিওস, অর্থাৎ এই যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে, ওয়ার্ক থ্রু, তারা কাজ করে, থ্রু মানে কিন্তু মাধ্যমে, তারা কিসের মাধ্যমে কাজ করে, ক্যানাডাস, অর্থাৎ ক্যানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, অর্থাৎ তারা এই যে প্রজেক্টটা একটা নাম রয়েছে এই প্রজেক্টের, এই প্রজেক্টের মাধ্যমে তারা কাজ করে। দেখো আমি লিখেছি এই বেসরকারি সংস্থাগুলো কানাডার এই প্রজেক্টের মাধ্যমে কাজ করে, হুইচ অলসো এইমস, এটার অর্থ হচ্ছে যার লক্ষ্য টু ইনক্রিজ, ইনক্রিজ মানে কিন্তু বাড়ানো, অ্যাক্সেস মানে কি, অ্যাক্সেস বা সুযোগ সুবিধা বাড়ানো, মানে প্রবেশের বা গ্রহণের সুযোগ সুবিধাটা বাড়ানো, টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্ট, মানে দেখো অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী যারা রয়েছে তাদের জন্য কোয়ালিটি হেলথ মানে স্বাস্থ্যসম্মত বা মানসম্মত যে স্বাস্থ্যসেবা রয়েছে সেটা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা, ঠিক আছে।
এরপরে দেখো কি বলছে, ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস। ডিউরিং মানে সময়ে, কিসের সময় দেখো, ওয়ান অফ দ্য গ্রুপ সেশন বা একটা দলের একটা সভায়, শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কেম টু আন্ডারস্ট্যান্ড মানে শিল্পী বুঝতে সক্ষম হয়েছিল দ্য পোটেনশিয়ালি হার্মফুল এফেক্টস। দেখো পোটেনশিয়ালি মানে কিন্তু সম্ভাব্য, তার মানে সম্ভাব্য হার্মফুল এফেক্ট বা ক্ষতিকর প্রভাব যেটা রয়েছে। কিসের ক্ষতিকর প্রভাব, দেখো আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ অ্যান্ড প্রেগন্যান্সি বা গর্ভধারণ। তাহলে এই দলটার একটা সভাতে শিল্পী অল্প বয়সে বিয়ে মানে বাল্যবিবাহ ও গর্ভধারণের যে সম্ভাব্য, কারণ পোটেনশিয়ালি মানে হচ্ছে সম্ভাব্য, যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছিল। হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড। দেখো ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃত্বকালীন, আর মর্টালিটি মানে হচ্ছে মৃত্যুহার। তাহলে মৃত্যুহার বাংলাদেশে হ্যাজ ডিক্লাইন বা কমেছে। কত কমেছে দেখো, বাই মোর দ্যান 50% সিন্স 2001। তার মানে হচ্ছে দেখো 2001 সাল থেকে বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার 50%-এরও বেশি কমে গেলেও, কারণ হোয়াইল মানে এটাকে আমরা অনুবাদ করেছি কমে গেলেও বা যদিও কমে গিয়েছে এরকম আর কি। দ্য রেট রিমেইনস হাই, অর্থাৎ রেটটা হাই থেকে গিয়েছে, কারণ রিমেইন মানে হচ্ছে থেকে যাওয়া, উইথ 173 মানে 173 ম্যাটার্নাল ডেথস, অর্থাৎ 173 জন মা মারা যায় পার 1 লাখ লাইফ বার্থস। অর্থাৎ 1 লক্ষ জীবিত সন্তান যদি প্রসব হয় তার মধ্যে 173টি মাতৃমৃত্যুর হার এখনও কি বেশ বেশি। এখানে আবার বলেছে ইন 2017, তার মানে এটা কবেকার কথা, 2007 সালের কথা। তারপর বলছে ড্রপিং ফ্রম 322 ইন 2001, অর্থাৎ যা 2001 সালে কত ছিল, 322 ছিল। তারপর বলছে গার্লস হু গেট প্রেগনেন্ট, অর্থাৎ যে সকল কিশোরী মেয়েরা গর্ভবতী হয় আর অ্যাট রিস্ক, অর্থাৎ তারা রিস্ক বা ঝুঁকির মধ্যে থাকে অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, অর্থাৎ তারা কিসের ঝুঁকিতে থাকে, সিরিয়াস বা গুরুতর স্বাস্থ্য জটিলতার মধ্যে তারা থাকে। কারণ কমপ্লিকেশন মানে কিন্তু জটিলতা। দেখো আমরা এখানে লিখেছি যেসব কিশোরী গর্ভবতী হয় তারা গুরুতর স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে থাকে। এরপরে দেখো কি বলছে, দিজ ইনক্লুড, অর্থাৎ এগুলোর মধ্যে রয়েছে, কি রয়েছে, ডেঞ্জারাস হেমোরহেজ। দেখো ডেঞ্জারাস মানে কিন্তু বিপজ্জনক, আর হেমোরহেজ মানে কিন্তু রক্তক্ষরণ, অ্যান্ড ফিস্টুলা, তার মানে এর মধ্যে রয়েছে বিপজ্জনক রক্তক্ষরণ এবং ফিস্টুলা। এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, দেখো পেইনফুল মানে কিন্তু বেদনাদায়ক, আর ইন্টারনাল ইনজুরি মানে হচ্ছে অভ্যন্তরীণ ক্ষত। কজড বাই, দেখো এই অভ্যন্তরীণ ক্ষতের কারণটা কি, অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ। দেখো অবস্ট্রাক্টেড মানে কিন্তু বাধাপ্রাপ্ত, ঠিক আছে, তো কি বলা যেতে পারে, আর চাইল্ড বার্থ মানে তো শিশু প্রসব। তার মানে এই যে অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, বাধাগ্রস্ত প্রসব, ঠিক আছে, এইটার কারণে মেইনলি এই ইন্টারনাল ইনজুরিটা হয়ে থাকে। দ্যাট কমনলি লিডস টু, দেখো লিডস টু মানে হচ্ছে যেটা ফলাফল হিসেবে কি হয় সেটা, এটা ফলাফল হিসেবে তাহলে কি হয়, সিরিয়াস ম্যাটার্নাল মরবিডিটিস। দেখো তার মানে কি, সিরিয়াস হচ্ছে গুরুতর, আর ম্যাটার্নাল মরবিডিটিস মানে হচ্ছে মাতৃত্বকালীন সমস্যা, বা আমি এখানে লিখেছি মাতৃ স্বাস্থ্য সমস্যা হয়, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং কি হয়, সামাজিক বিচ্ছিন্নতাও ঘটে। তাহলে আলটিমেটলি দেখো এটার অর্থটা কি, এর মধ্যে রয়েছে বিপজ্জনক রক্তক্ষরণ ও ফিস্টুলা, যা কিসের কারণে হয়, বাধাগ্রস্ত প্রসবের কারণে হওয়া এক ধরনের বেদনাদায়ক অভ্যন্তরীণ ক্ষত, এবং যার ফলে এই গুরুতর মাতৃ স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক যে বিচ্ছিন্নতা সেটা হয়। তারপরে লাইনে দেখো বলেছে হোয়েন বা যখন শিল্পী হিয়ার্ড অ্যাবাউট দোজ রিস্ক, অর্থাৎ শিল্পী যখন হিয়ার্ড অ্যাবাউট মানে শুনেছিল দোজ রিস্ক বা ওই ঝুঁকিগুলোর ব্যাপারে, শি ইনভাইটেড হার হাজব্যান্ড, এখানে তো আসলে ইনভাইটেড বলতে আমন্ত্রণ জানানোকে বোঝাচ্ছে না, সে বলেছিল আর কি তার স্বামীকে, তার স্বামীর নাম ছিল রশিদ, টু ডিসকাস প্রেগনেন্সি উইথ আ কাউন্সিলর। তার মানে
শিল্পী যখন এই কি বলা যেতে পারে কিশোরী বয়সের ঝুঁকিগুলোর কথা জানতে পারে, তখন সে তার স্বামী রশিদকে একজন পরামর্শদাতার সঙ্গে গর্ভধারণ নিয়ে আলোচনা করতে বলল, যে তারা এখন সন্তান নিবে কি নিবে না। তারপর দেখো কি বলছে, আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, অর্থাৎ এই ঝুঁকিগুলো হিয়ারিং বা শোনার পরে রশিদ এগ্রিড টু ডিলে। দেখো এগ্রিড মানে রাজি হয়েছিল, আর এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া, অর্থাৎ রশিদ রাজি হয়েছিল এই ঝুঁকিগুলো শোনার পরে টু ডিলে। ডিলে মানে কিন্তু পিছিয়ে দেওয়া। কি পিছিয়ে দিবে? হ্যাভিং চিলড্রেন ফর 5 ইয়ার্স, মানে তারা 5 বছর পরে বাচ্চা নিতে চায়, এরকম একটা ব্যাপার। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। কি সত্ত্বেও সেই সিদ্ধান্ত নিয়েছিল পিছিয়ে দেওয়ার? প্রেশার ফ্রম হিজ প্যারেন্টস, মানে তার পিতামাতার কাছ থেকে কিন্তু প্রেশার ছিল। অ্যান্ড নেইবার্স মানে এই পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের থেকেও কিন্তু প্রেশার ছিল। টু প্রডিউস অ্যান্ড অফস্প্রিং, দেখো অফস্প্রিং মানে কিন্তু সন্তান সন্ততি। তার মানে হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি, পাড়া প্রতিবেশী এবং পিতামাতার কাছ থেকে সন্তান নেওয়ার চাপ থাকা সত্ত্বেও রশিদ এই ঝুঁকিগুলো জানার পরে 5 বছরের জন্য সন্তান নেওয়া পিছিয়ে দিতে কি হয়? রাজি হয়। তারপরে দেখো কি বলছে, টুগেদার মানে একত্রে, দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। তার মানে এই কাপল মেট উইথ, অর্থাৎ তারা দেখা করেছিল একজন ফিমেল বা নারী হেলথ কেয়ার প্রোভাইডার বলতে স্বাস্থ্য সেবাদাতাকে বোঝানো হয়। তো তার মানে তারা একজন নারী স্বাস্থ্য সেবাদাতার সঙ্গে দেখা করেছিল। হু ইনফর্ম মানে হচ্ছে কি, যে তথ্য দিয়েছিল দেম বা তাদেরকে অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, অর্থাৎ যিনি তাদের কাছে পরিবার পরিকল্পনার বিভিন্ন বিকল্প পদ্ধতি কি করেন, বুঝিয়ে বলেন বা ব্যাখ্যা করেন, এমনটাই সেন্টেন্সে বোঝানো হচ্ছে। তারপরে দেখো বলছে শিল্পীস মাদার ইন ল। দেখো মাদার ইন ল মানে কিন্তু শাশুড়ি, তার মানে শিল্পীর যে শাশুড়ি। অ্যান্ড নেইবার্স মানে প্রতিবেশীরা কন্টিনিউড, অর্থাৎ তারা চালাতে থাকে টু প্রেশার দ্য নিউলি ওয়েডস। দেখো টু প্রেশারাইজ মানে হচ্ছে চাপ দিতে থাকা, নিউলি ওয়েড মানে নবদম্পতিকে। তার মানে শিল্পীর শাশুড়ি ও প্রতিবেশীরা এই নতুন দম্পতিকে চাপ দিতে থাকে যে তোমরা সন্তান নিয়ে নাও। তারপরে দেখো বলছে ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস। দেখো ডিপলি রুটেড মানে এটা কিন্তু আমাদের সমাজের একটা গভীরভাবে প্রথিত একটা রীতি। দেখো আমি লিখেছি গভীরভাবে প্রথিত সাংস্কৃতিক রীতি অ্যান্ড ট্র্যাডিশন বা প্রথা কজড এ রিফট। দেখো রিফট মানে কিন্তু ফাটল বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দিয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। তার মানে দেখো এই যে সাংস্কৃতিক রীতি এবং প্রথা, এটার কারণে শিল্পী ও রশিদের সাথে তাদের বড় পরিবারের মধ্যে কি দেখা দেয়? বিরোধ দেখা দেয়। সাম অফ হুজ মেম্বার্স, এই পরিবারের কিছু সদস্য ইনসাল্টেড মানে অপমান করেছিল, অ্যান্ড ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছিল দ্য কাপল, মানে এই দম্পতিকে কি করেছিল? অপমান ও সমালোচনা করেছিল, এটি এখানে বলা হয়েছে। তারপর দেখো কি বলছে, আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক। অর্থাৎ দেখো আনএবল মানে কিন্তু অক্ষম হয়ে, টু কনভিন্স মানে তাদেরকে মানাতে বা বোঝাতে। কাদেরকে? এই যে ক্লোজ রিলেটিভ বা নিকটাত্মীয় যারা রয়েছে বা ঘনিষ্ঠ আত্মীয় যারা রয়েছে তাদেরকে, অফ দ্য রিস্ক মানে এই ঝুঁকিগুলোর বিষয়ে তারা আর বোঝাতে পারে নাই, অর্থাৎ তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে কি হয়েছে দেখো, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্নড টু দ্য কাউন্সিলর। অর্থাৎ শিল্পী এবং রশিদ রিটার্ন মানে ফিরে গিয়েছিল কোথায়? এই কাউন্সিলর বা পরামর্শদাতার কাছে। দেখো আমি লিখেছি তারা আবার এই পরামর্শদাতার কাছে ফিরে গিয়েছিল। পরের লাইনে বলেছে দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পিয়ার, মানে দেখো পিতামাতার বয়সী এরকম একজনের সাথে বা তার থেকে তারা সেবা নিয়েছিল। হু হ্যাড বিন ট্রেন্ড, অর্থাৎ যিনি ট্রেন্ড হয়েছিল বা প্রশিক্ষিত হয়েছিল, টু স্পিক টু আদার প্যারেন্টস অন্যান্য পিতামাতাদের সাথে কথা বলতে, অ্যাবাউট অ্যাডোলেসেন্ট ইস্যুস। অর্থাৎ এই যে অ্যাডোলেসেন্ট ইস্যু যে রয়েছে মানে কিশোর কিশোরী এদের ব্যাপারে বিষয়গুলো নিয়ে অন্যদের সাথে কথা বলতে প্রশিক্ষণপ্রাপ্ত, মানে যিনি ট্রেন্ড আর কি, যিনি কথা বলে থাকেন এমন একজন পিতামাতার সমকক্ষ ব্যক্তির সাহায্য তারা নিয়েছে। তারপর বলছে শিল্পীস মাদার ইন ল মানে শিল্পীর যে শাশুড়ি, অ্যান্ড নেইবার্স মানে প্রতিবেশী, ইভেনচুয়ালি। দেখো ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে, অর্থাৎ অবশেষে তার শাশুড়ি এবং প্রতিবেশী যারা ছিল, কেম টু আন্ডারস্ট্যান্ড তার মানে তারা বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল? দ্য হার্মফুল এফেক্টস। দেখো হার্মফুল এফেক্টস মানে হচ্ছে ক্ষতিকর যে প্রভাব রয়েছে কিসের?
আর্লি প্রেগন্যান্সি মানে খুব অল্প বয়সে যদি কেউ গর্ভধারণ করে তাহলে মা এবং শিশুর কি কি বিপদ হতে পারে সেটা কিন্তু তারা অবশেষে বুঝতে পেরেছিল। দেখো আমরা লিখেছি শেষ পর্যন্ত শিল্পীর শাশুড়ি ও প্রতিবেশীরা মা ও শিশুর উপর অল্প বয়সে গর্ভধারণের যে ক্ষতিকর প্রভাব সেটা বুঝতে কি হয়, সক্ষম হয়। আফটার দ্যাট মানে হচ্ছে এরপর থেকে বা এরপরে দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজড দ্য কাপল। দেখো এইটার অর্থ হচ্ছে তারা নো লঙ্গার মানে আর প্রেশারাইজড করে নাই কাদেরকে, কাপল বা দম্পতিকে। দিয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগ্যান টু সাপোর্ট দেম, অর্থাৎ তাদের পিতামাতা এবং তাদের প্রতিবেশীরা বিজ্ঞান মানে শুরু করেছিল, বিগিন মানে শুরু করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে বিজ্ঞান। টু সাপোর্ট দেম মানে তাদেরকে সহায়তা করা, অ্যান্ড স্পিক আউট এবং তারা বলতে শুরু করে এগেনস্ট বা বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, দেখো আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি। তার মানে তারা বাল্যবিবাহ এবং প্রেগন্যান্সির বিরুদ্ধে তখন কথা বলা শুরু করেছিল। দেখো তাহলে আলটিমেটলি আমরা কি মিনিং তৈরি করেছি যে এরপর থেকে গ্রামবাসীরা আর এই দম্পতির উপর কি করেনি, কোনো চাপ প্রয়োগ করেনি, তাদের পিতামাতা ও প্রতিবেশীরা তাদের সমর্থন করতে শুরু করে এবং অল্প বয়সে বিয়ে বা বাল্যবিবাহ ও গর্ভধারণের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এই ভিডিওটা যদি তুমি ধৈর্য নিয়ে এখন পর্যন্ত দেখে থাকো তাহলে তোমার জন্য একটা থ্যাংক ইউ কিন্তু থাকছে। দেখো তার কারণ হচ্ছে তুমি ধৈর্য নিয়ে একটা প্যাসেজ ফুল কমপ্লিট করেছো। এখন তুমি যদি জাস্ট এটার উপরে কোনো মডেল টেস্ট থাকে সেটা যদি তুমি বাসায় পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশনটা হয়ে গেল এবং তুমি একটা প্যাসেজ বুঝে ফেললে যে এই প্যাসেজটাতে আলটিমেটলি কী বোঝানো হয়েছে। আর কোনো প্যাসেজই কিন্তু ইগনোর করা যাবে না, কারণ পরীক্ষার হলে কোনটা যে আসলে চলে আসে সেটা আগে থেকে বলা যায় না। বোর্ডের পরীক্ষাতে প্যাসেজ কিছুটা প্রেডিক্ট করা গেলেও কলেজের পরীক্ষাতে কিন্তু প্রেডিক্ট করা যায় না যে কোন প্যাসেজটা আসলে আসবে, কারণ কলেজের শিক্ষক যা ইচ্ছা তাই প্রশ্ন করতে পারেন, তবে বোর্ডের প্রশ্ন করতে গেলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হয় যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। তো সে কারণে আমি বলবো কলেজে ভালো ফলাফল করতে গেলে কিংবা বোর্ডে ভালো ফলাফল অর্জন করতে গেলে যেটাই তোমার লক্ষ্য আসলে হোক না কেন, প্যাসেজ পড়াটা কিন্তু মাস্ট। আর এইভাবে লাইন টু লাইন পড়ে ভোকাবুলারিগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমার যে কী পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।